ওকে, আজকে আমাদের পাওয়ার বিআই কোর্সের লেকচার নাম্বার হচ্ছে 6। আজকে আমরা কথা বলবো হচ্ছে ডেক্স ফাংশন নিয়ে। তো প্রাথমিক যে কাজগুলো আমরা পাওয়ার বিআই দিয়ে করতে পারি, যেমন গ্রাফিক্যাল কাজগুলো করা এবং করে একটা রিপোর্টের সামারি তৈরি করা, মূলত রিপোর্টগুলোর ইনফোগ্রাফিক সামারি তৈরি করা বা গ্রাফিক্যাল সামারি তৈরি করার ক্ষেত্রে আমরা যে পাওয়ার বিআই ইউজ করতে পারি সেটার ব্যবহার মোটামুটি আমরা বিগত যে 4-5টা লেকচার আমাদের হয়েছে সেগুলোতে আমরা দেখেছি। তো আজকে আমরা কথা বলবো ডেক্স ফাংশন নিয়ে। তো ডেক্সটাকে বলা হয়ে থাকে, এটা হচ্ছে পাওয়ার পাওয়ার বিআই ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে ডেক্সকে। তো এই ডেক্সটা কি হবে? ডেক্সটা হচ্ছে এটা এক ধরনের নিউ প্রোগ্রামিং কনসেপ্ট এবং এক ধরনের প্যাটার্ন আমরা এটাকে বলতে পারি। হুম। তো যেটা হয় যে এটা অনেকটা, আপনারা যারা মাইক্রোসফট এক্সেল, আশা করি সবাই মোটামুটি কম বেশি সবাই কাজ পারেন। তো এটা মাইক্রোসফট এক্সেলের মতোই। তো মাইক্রোসফট এক্সেলের মতোই এখানে আমরা কাজগুলো করে থাকি। এখানে মূলত আমরা ফাংশন আকারে হচ্ছে কাজগুলো করে থাকি। এবং এটা নর্মালি ডাটা মডেলিং এবং বিজনেস নানা ধরনের পারপাসের জন্য ইউজ করা হয়। তো ডেক্সটাকে নর্মালি, এই যে ডেক্সের স্যাম্পল হচ্ছে এরকম, দেখেন এখানে একটা ডেক্স ল্যাঙ্গুয়েজের একটা স্যাম্পল, এটা ইংরেজি ভাষায় লেখা হয়, মানে এমন কঠিন কিছু না। বাট এই ভাষাটা হচ্ছে ফাংশনাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ফাংশনাল ল্যাঙ্গুয়েজ, এবং যেটা আমরা এক্সিকিউট করি, মূলত এটা দিয়ে আমরা একটা ফাংশন লিখি, সে ফাংশনটাকে এক্সিকিউট করি। এটা হচ্ছে মূলত ডেক্সের কাজ। আবার এখানে কথা আছে, এই ফাংশনটা যখন লেখা হয়, এই ফাংশনটা এই যে একটা দেখেন নির্ধারিত নিয়ম অনুসারে লেখা হয়। এখন আপনি বললেন যে আমি এরকম করে না লিখে সব যদি এক লাইনে লিখি বা অ্যালাইন করে যদি লিখি, তাহলে কি কোনো সমস্যা আছে কিনা? অবশ্যই সমস্যা আছে। কারণ এটা যেহেতু হচ্ছে কোড, তাই কোডটাকে হচ্ছে ফরম্যাট করে আপনাকে হচ্ছে লিখতে হবে। যদি ফরম্যাট করে না লেখেন, তাহলে সে এটাকে ডেক্স হিসেবে কাউন্ট করবে না। বুঝতে পারছেন? তার কারণে দেখেন যে উপরে যে লাইনটা, এটা হচ্ছে ক্রস, এটা আপনি করতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, এই ড্যাক্স গুলোর আবার টাইপ আছে। ড্যাক্স এর মধ্যে আপনার আছে নিউমেরিক ডাটা টাইপ আছে, ইন্টিজার আছে, কারেন্সি আছে, ডেট আছে, টু ফলস আছে, আদার ডাটা টাইপস হচ্ছে আছে। তো ড্যাক্স এর ডাটা টাইপস দেখার আগে ড্যাক্স এর আরো কিছু ইনিশিয়াল কথাবার্তা আছে যেগুলো এই পাওয়ার পয়েন্টটাতে হচ্ছে নাই। এক এক জায়গায় আসলে এক এক পাওয়ার পয়েন্ট এক এক রকম করে লেখা। একটা পাওয়ার পয়েন্ট আছে আমার কাছে যেখানে খুব ভালোভাবে ড্যাক্স এর ইন্ট্রোডাকশনারি থিওরির জন্য ওইটা সবচেয়ে বেস্ট। তো সেটা আপনাদেরকে একটু শো করি। কারণ ট্যাক্স ট্যাক্স বলে গেলে অনেকের মধ্যে কনফিউশন বসবে যে ট্যাক্স কি জিনিস, হোয়াট ইজ ট্যাক্স, এটা ক্লিয়ার না হলে সমস্যা। ওকে, এই ড্যাক্স এর পুরো নামটা হচ্ছে, এটা দেখেন, ডাটা অ্যানালাইসিস এক্সপ্রেশন। তো এটা থেকে মোটামুটি তাহলে আপনারা এখন একটা ধারণা পেয়ে গেছেন যে ড্যাক্স মানে হচ্ছে ডাটা অ্যানালাইসিস এক্সপ্রেশন। তার মানে এই যে পাওয়ার বিআই দিয়ে যখন আমরা প্রথম দিকের ক্লাসগুলো করেছিলাম, আপনাদের যদি খেয়াল পড়ে, প্রথম দিকের ক্লাসগুলোতে আমি একটা কথা বারবার বলতাম, সেটা হচ্ছে যে ডেক্স ফাংশনটা আমরা ইউজ করে আমরা পাওয়ার বিআই দিয়ে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের কাজ করতে পারি, মানে ইনফোগ্রাফিক রিপোর্ট তৈরি করা বা গ্রাফিক্যাল রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি, বা অনেক পরিমাণ ডেটা আছে সেটাকে সামারি করার ক্ষেত্রে আমরা পাওয়ার বিআই ইউজ করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে যে পাওয়ার বিআই দিয়ে আমরা মডেলিং এর কিছু কাজ করতে পারি এবং ডেটা অ্যানালাইসিসের কিছু কাজ আমরা করতে পারি। তো এই পার্টটা যেটা এখন ডেক্স ডেক্স মূলত এই ডেটা অ্যানালিসিসের পার্টটা দেখাশোনা করে থাকে হচ্ছে ডেক্স। তো ডেক্সটাকে আমরা বলতেছি এক ধরনের ফাংশনাল ল্যাঙ্গুয়েজ, এক ধরনের ভাষা, বাট এটা ইংরেজি ভাষায় লেখা হয়। ভাষা মানে যে এটা অন্য ভাষা এমন কোনোটা না, এটা ইংরেজি ভাষায় আপনারা লিখবেন। বাট লেখার ক্ষেত্রে যে কোনো ল্যাঙ্গুয়েজে তো লেখার কোনো মানে নিয়ম কানুন আছে, কেমন না? যেমন ছোটবেলায় আমরা যে শিখতাম যে যাহা পড়িলে যে কোনো ভাষা শুদ্ধ রূপে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায়, তাহাই হচ্ছে ব্যাকরণ বা গ্রামার। হ্যাঁ, তো যে শাস্ত্র পাঠ করিলে ইংরেজি ভাষা শুদ্ধরূপে লিখিতে পড়িতে বলিতে পারা যায়, তাকে হচ্ছে ইংরেজি ব্যাকরণ বা ইংরেজি গ্রামার। হ্যাঁ, তখনকার সময়ের আশা করি আপনাদের এটা খেয়াল আছে। এটা আমি, এই যে সংখ্যাটা আমি মাত্র বলেছি, এটা আমি ক্লাস 3 সময় পড়েছিলাম। এখনো খেয়াল আছে মনে হয় কিছুটা। যাই হোক, আচ্ছা। তো এই ডেক্স ল্যাঙ্গুয়েজটা সম্পূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখা হয়ে থাকে, বাট এটা দিয়ে আমরা মূলত কি ধরনের ল্যাঙ্গুয়েজ লিখি? এখানে নর্মালি হচ্ছে কাজ করার জন্য যখন আমরা ডাটা অ্যানালিসিস কাজ করব, তখন আমাদের কিছু ডাইনামিক্স এক্সপ্রেশন হচ্ছে লিখতে হয়। তো ডাইনামিক এক্সপ্রেশন গুলো আমরা নর্মালি ফাংশন ইউজ করে লিখে থাকি। এ ধরনের কাজের জন্য আপনার ড্যাক্স হচ্ছে বা ডাটা অ্যানালিসিস এক্সপ্রেশন হচ্ছে ইউজ করা হয়।
তো এখানে ডেক্সের দেখেন পাওয়ারফুল ডাইনামিক ডাটা অ্যানালাইসিস টুল ফর রিলেশনাল ডাটা। আচ্ছা, ডেক্সের ক্ষেত্রে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রিলেশনাল, এটা নিচে দেখেন রেড, এখানে বানান ভুল কালার রেড দাগ, বাট এটাতে আপনারা একটা রেড কালার দাগ দিয়ে রাখতে পারেন, সবসময় খেয়াল রাখবেন। রিলেশনাল ডাটার ক্ষেত্রে ডেক্স ইম্পর্টেন্ট। এটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কি কারণে? কারণ আমি এমন অনেক মানুষকে দেখছি যারা আনরিলেশনাল ডেটার ক্ষেত্রেও ডেক্স ব্যবহার করার জন্য চেষ্টা করেন। তো এই এরকম যারা চেষ্টা করেন তাদের অবস্থা হচ্ছে হাতুড়ে ডাক্তারের মতো। ঠিক আছে? হাতুড়ে ডাক্তার মানে বুঝছে না, সেটা হচ্ছে যে ওই আমাদের বাসার ওখানে তো এক আঙ্কেল ছিল, কিন্তু নাম ছিল মিয়া ডিলন মজুমদার। হ্যাঁ, হ্যাঁ, ডিলন মজুমদারটা আমরা ওনাকে আঙ্কেল আঙ্কেল বলে ডাকতাম। তো উনি নাই, উনি মারা গেছে। আমি জাপান আসার পরে যে বছর আসছি তার পরের বছর উনি মারা গেছে, মানে করোনার 2 বছর আগে উনি মারা গেছে। তো এই তো ওনার কাছে হচ্ছে যে কোনো সমস্যার জন্য গেলে উনি মেডিসিন দিতে পারতো। একটা এক্সপিরিয়েন্স হচ্ছে ছিল, কারণ উনি আগে একটা ডাক্তারের সাথে কম্পাউন্ডার হিসেবে হচ্ছে কাজ করছে। তো অনেকে হচ্ছে যাদের এক্সপিরিয়েন্স আছে তারা এক্সপিরিয়েন্স কাজে লাগাতে পারে, কিন্তু কেউ যদি একদম নতুন হয়, কিছু জানে না, ফার্মেসি একটা খুলে বসলো, হ্যাঁ, এখন লোকজনকে সে মেডিসিন দিচ্ছে, হ্যাঁ, আসেন আমার কাছে আসে লোক জিজ্ঞেস করে ভাই পেট ব্যথা করতেছে, তারাও মেডিসিন দিচ্ছে, ওরাও দিচ্ছে। হঠাৎ করে একদিন আসলো কেউ জটিল রোগ, তাহলে তো একে মেডিসিন দিলে সমস্যা হয়ে যাবে, না বুঝে মেডিসিন দিলে তো বুঝতে হবে। এখন অনেক লোকজন আছে যারা হচ্ছে এরকম, মানে হ্যাঁ আরে ডেক্স ইউজ করেন, পাওয়ার বি আছে তো, ডেক্স মাইরে দেন, হয়ে কাজ হয়ে যাবে। কিন্তু আসলে ডেক্স যে মারবে সেটার কিছু প্রিরিকুইজিট আছে ভাই। আপনাকে রিলেশনাল ডাটার ক্ষেত্রে ইউজ করতে হবে। তো রিলেশনাল ডাটা কোনটা সেটা আমরা আসবো পরে। বা সবসময় খেয়াল রাখবেন যে আমরা যখন ডেক্স কিংবা ডাটা এক্সপ্রেশন, ডাটা অ্যানালাইসিস এক্সপ্রেশন ইউজ করব, তখন সেটা শুধুমাত্র রিলেশনাল ডাটার ক্ষেত্রে ইউজ করতে পারবো। তো রিয়েল লাইফে যখন আপনি কাজ করবেন, হ্যাঁ, তখন কোম্পানিগুলোতে যেহেতু ডাটাগুলোকে একটু সুন্দর করে সাজানো গোছানো থাকে বাংলাদেশে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু নর্মালি ডাটাগুলো গোছানো ফরম্যাটে আপনারা পান। কিন্তু এমন যদি হয় ধরেন আপনাকে ডাটা সংগ্রহ করতে হচ্ছে, ঠিক আছে, তারপর সেটাকে রেকর্ড করতে হচ্ছে, রেকর্ড করে তারপর আপনাকে পাওয়ার বিআই কাজ করতে হচ্ছে, তখন অবশ্যই খেয়াল রাখবেন যে রিলেশনাল ডাটাকে আনরিলেশনাল ডাটা সেট থেকে ভিন্ন করে রাখবেন। তাহলে আপনি কিন্তু ডেক্স ইউজ করতে পারবেন রিলেশনাল ডাটার ক্ষেত্রে, আনরিলেশনাল ডাটার ক্ষেত্রে ইউজ করতে পারবেন না। বা অনলাইন থেকে সোর্স থেকে যদি কোনো ডাটা সেট ডাউনলোড করেন, তখন সেই ডাটাগুলোর মধ্যে কোনো প্রকার রিলেশন বিল্ড আপ করতে পারেন কিনা সেটা আপনাকে দেখতে হবে। এখন ধরেন আমরা যদি সেলস এর সাথে অ্যাডভার্টাইজিং এটা দেখেন, তাহলে হ্যাঁ, এক্ষেত্রে আমরা যদি সেলস এর পরিমাণ বাড়াতে হয়, তাহলে অ্যাডভার্টাইজিং এর পরিমাণ বাড়াতে হবে, মানে আমরা একটা সম্পর্ক এক্ষেত্রে কিন্তু ডিফাইন করতে পারতেছি। তো এটা আমরা ডেক্স এর মাধ্যমে দেখতে পারবো। কিন্তু এমন যদি হয় যে আহ ইয়ের দাম সাপোজ এই যে ল্যাপটপের দাম বাড়লে, ঠিক আছে, জুতোর দাম কমবে না বাড়বে? তো ল্যাপটপের প্রাইসের সাথে শু প্রাইসের কিন্তু কোনো সম্পর্ক নাই, দুটো বিভিন্ন জিনিস, আনরিলেশনাল। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবেন। আচ্ছা, এটাকে আমরা নর্মালি ডেক্সটাকে অনেকে বলে থাকেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট এটা একটা ভুল ধারণা। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, আপনি একটু আগেই দেখছেন এটা সিম্পল ইংলিশ ল্যাঙ্গুয়েজ। জাস্ট এটাকে একটা নির্ধারিত ফরম্যাট আকারে লেখা হয় এবং নির্ধারিত নিয়মকানুন মেনে এক্সিকিউট করা হয়ে থাকে। আচ্ছা, তো ডেক্সটাকে যখন আমরা হচ্ছে লিখি, ডেক্সের ক্ষেত্রে কিন্তু নোটেশন কিছু ইউজ করা হয়। তো নোটেশন হচ্ছে যেমন আমরা টেবিল ইউজ করে থাকি। টেবিল কি জিনিস আশা করি ওটা আপনাদেরকে বোঝাতে হবে না। সো টেবিল যে বিষয়, টেবিল বিষয়টা আমরা নোটেশন ডেক্সের ক্ষেত্রে বা ডাটা অ্যানালাইসিস এক্সপ্রেশনের ক্ষেত্রে টেবিল ইউজ করে থাকি। কলামের ক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি, কলামের ক্ষেত্রে আমরা টেবিল লিখি, টেবিল লিখে থার্ড ব্র্যাকেটের মধ্যে কলাম লিখে থাকি, কারণ কলাম টেবিলের মধ্যে থাকে। ঠিক আছে? ফাংশনের ক্ষেত্রে আমরা প্রথমে হচ্ছে সংক্ষেপে ফাংশনকে এফ এন হিসেবে লিখে থাকি, এফ এম লিখে এফ এন লেখার পরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা যে ফাংশনের এর জন্য যে আর্গুমেন্ট গুলো আছে সেটা আমরা লিখে থাকি। মেজারমেন্টের যদি কোনো কিছু মেজার আপনি করতে হয়, যেমন কোনো কিছুর চেঞ্জ বা পার্সেন্টেজ চেঞ্জ বা ইয়ারলি চেঞ্জ, তখন আমরা যে মেজার, সেই মেজারের নামটা লিখবো। তো হ্যাঁ, আর তার পরবর্তীতে এই যে সাইনটা দিব, সাম দিব, সাম দেওয়ার পরে টেবিলে ওই কলমটা কোথায় আছে সেটা লিখবো।
ক্যালকুলেটেড কলাম বের করতে হলে যে কলামটা থেকে ক্যালকুলেটেড কলাম বের করব, সে কলামের নামটা ইজ ইকুয়াল টু সাম টেবিল কলাম, এভাবে হচ্ছে আমরা লিখবো। তো এটা হচ্ছে মানে জাস্ট বেসিক একটা রুল, বাট আরো কি সূত্র আছে আমরা যেগুলো দেখবো। তো মেজারটা কি জিনিস আসা জানা যাক। মেজার হচ্ছে একটা ফর্মুলা বা একটা এক্সপ্রেশন আমরা বলতে পারি, কারণ যেহেতু ডেক্স মানে হচ্ছে ডাটা অ্যানালাইসিস এক্সপ্রেশন। সো মেজার হচ্ছে এক ধরনের ফর্মুলা বা এক্সপ্রেশন কম্পাইজিং ফাংশনস অ্যাপ্লাইড টু কলামস এন্ড টেবিলস। আচ্ছা, জটিল মনে হইতেছে, এটাকে সহজভাবে নিয়ে আসি। ধরেন আপনার কাছে কোম্পানির সেলস এর ডাটা আছে। সেলস এর ডাটাই বলতেছি, যেহেতু অনেকে মানে সেলস বিষয়টা খুব তাড়াতাড়ি হচ্ছে বুঝেন, বা সেলস ডাটা নিয়ে খুব বেশি কাজ করা হয়। তো এখন আপনার কাছে একটা মিনিট, হ্যাঁ, একটু ফোনটা রিসিভ করে নিতে। সরি, একটা কল এসেছিল। আচ্ছা, তো ও মেজারের সংজ্ঞা যেটা আমি দিয়েছিলাম, যে মেজার হচ্ছে আপনার একটা ফর্মুলা বা এক্সপ্রেশন কম্পাইজিং ফাংশনস অ্যাপ্লাইড টু কলামস টেবিল। এখন ধরেন আপনাকে একটা ডেটা সেট দেওয়া হলো। ধরেন আমাদের বাংলাদেশের টেলিকম কোম্পানি গ্রামীণের কথাই বলি। তো গ্রামীণের একটা ডেটা সেট আপনাকে দেওয়া হলো। তো গ্রামীণ তো পুরো বাংলাদেশ জুড়ে যেহেতু তারা কাজ করে, তো তারা ধরেন ঢাকা শহরে ধরেন মোহাম্মদপুর এলাকায় তাদের হচ্ছে কেমন সিম বিক্রি হচ্ছে সেটার একটা ডেটা সেট দিল। তো অবভিয়াসলি ডেটাসেট যেহেতু দিয়েছে বিক্রয়, তো সেখানে আপনি দেখলেন টেবিল আকারে তথ্যগুলো দেওয়া আছে এবং কলাম আছে অবভিয়াসলি। তো সেখানে দেখলেন যে সেলস এবং অ্যাডভার্টাইজিং রিলেটেড ক্যাম্পেইন, কারণ সিম যখন বিক্রি করে অনেক ক্ষেত্রে তারা হচ্ছে আপনার থার্ড পার্টি বা তাদের এজেন্টের মাধ্যমে তো বিক্রি করেই, বা তাদের সেলস সেন্টারের মাধ্যমে। এছাড়া থার্ড পার্টির মাধ্যমে তারা অনেক সময় হচ্ছে কিছু ক্যাম্পেইন করে, যেগুলোর মাধ্যমে তারা সিম কার্ড সেল করে। তো এখন আমরা এক্ষেত্রে কিছু মেজারমেন্ট হচ্ছে করতে পারি, যেমন হচ্ছে যে অ্যাডভার্টাইজিং যদি ইউজ করে, বা কত লোকজন বা কতটুকু খরচ করা হচ্ছে অ্যাডভার্টাইজিং বাবদ, এবং সে তুলনায় ধরেন বিক্রয় কেমন বৃদ্ধি পাচ্ছে। তো এ ধরনের মেজার আমরা করতে পারি। হ্যাঁ।
তো এই ধরনের মেজারমেন্টের ক্ষেত্রে আমরা মেজার হচ্ছে ইউজ করে মেজার যে বিষয়টা আছে এটা আমরা দেখতে পারি। তার পরবর্তীতে হচ্ছে আমাদের মেজারের পরে ফাংশন। তো ফাংশন আবার অনেক ধরনের আছে, মূলত 4 ধরনের ফাংশন আমরা হচ্ছে এখানে দেখবো। এছাড়া আরো অনেক ধরনের ফাংশন আছে। আসলে ফাংশনের ক্লাসিফিকেশন করতে গেলে এই ধরেন একটা মানে মোটামুটি একটা কোর্স শুধু ফাংশনের আমরা ক্লাসিফিকেশনের উপরই করতে পারবো, কারণ অনেক ফাংশন। বাট মেন মেন কিছু ফাংশন নিয়ে ধরেন এখানে আলোচনা করতে পারি আমরা। যেমন লজিক্যাল ফাংশন কিছু ইউজ করা হয়। তো লজিকের ধারণা দেখো, লজিক্যাল মানে হচ্ছে কি যুক্তি। যেমন যদি কিছু হয় তাহলে অন্য কিছু হবে, মানে ইফ দেন মিসে, যদি কিছু ঘটে তাহলে অন্য কিছু ঘটবে, এ ধরনের ফাংশন। আরেকটা হতে পারে সুইচ। আপনি যখন হচ্ছে কোনো কিছুকে চেঞ্জ করতে চান বা সুইচ, অথবা ধরেন হচ্ছে যদি ট্রু ভ্যালু দেখতে চান তখন হচ্ছে লজিক্যাল ফাংশন ইউজ করা। আরেকটা ফাংশন হচ্ছে যেটাকে বলা হয় অ্যাগ্রিগেট ফাংশন। অ্যাগ্রিগেট ফাংশন হচ্ছে ধরেন আপনার কাছে কলাম আছে অনেকগুলো, তো সে কলামের সাম আপনি বের করতে চান, হ্যাঁ, তখন হচ্ছে আপনি আহ, এই অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করতে পারেন। আবার ডিভাইড ডিভাইড কিংবা ডিভিশনের ক্ষেত্রেও আমরা নর্মালি অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করতে পারি। এরপরে স্ট্যাটিস্টিক্যাল কি কিছু কাজ হয়। আপনার কাছে সবচেয়ে বেশি মোহাম্মদপুরে বিক্রয়ের পরিমাণ দেওয়া হলো, এখন কোন মাসে বিক্রয় সবচেয়ে বেশি হয়েছে, তখন সেক্ষেত্রে ম্যাক্স ফাংশন আমরা ইউজ করতে পারি। কোন মাসে বিক্রয় সবচেয়ে কম হচ্ছে সেটা দেখার জন্য মিন ফাংশন আমরা ইউজ করতে পারি। তারপর টেক্সটের ক্ষেত্রে যদি কোনো কিছু ব্ল্যাঙ্ক কিছু আছে কিনা সেটা বের করার জন্য টেক্সট ফাংশন ইউজ করা হয়। ফিল্টারের ক্ষেত্রে ধরেন হচ্ছে এখানে ফিল্টার করে ভ্যালু দেখা হয়। ধরেন হচ্ছে ফিল্টারে কি হয়, ফিল্টার হচ্ছে মূলত এক ধরনের ছাঁকন প্রক্রিয়া। যেমন আপনি যদি বলেন যে হ্যাঁ, যে মার্কেটে, যে ধরেন হচ্ছে বা যে জায়গায় বা মোহাম্মদপুরে যে ধরেন সিমগুলো সেল হচ্ছে, সেখানে ধরেন মাসে যেটা 5,000 টাকার নিচে যেখানে সেলস হয়েছে সেটা আপনি দেখতে চান না, তখন সে ফিল্টার করে 5,000 টাকার নিচের ভ্যালুগুলোকে আপনি বাদ দিয়ে দিলেন, অথবা ফিল্টার করে 5,000 টাকার উপরে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আপনি দেখলেন। অলের ক্ষেত্রে যেটা হয় যে এটা হচ্ছে রিটার্নস অল দ্য রোডস ইন এ টেবল ইগনোরিং অ্যানি ফিল্টার কনটেক্সট। এক্ষেত্রে সে কোনো প্রকার ফিল্টারের তোয়াক্কা না করে যত রো আছে ডেটা সেটের মধ্যে সবকিছু আপনাকে শো করবে। আবার ভ্যালু যদি করেন তখন হচ্ছে রিটার্নস ওয়ান কলাম অফ দি ডিস্টিং ভ্যালুস ফ্রম দি স্পেসিফাইড কলামস অর টেবল। তারপর হচ্ছে ক্যালকুলেটের ক্ষেত্রে আছে। ক্যালকুলেটের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এক্সপ্রেশন করে, ইভ্যালুয়েটস এক্সপ্রেশন ইন কনটেক্সট দ্যাট ইজ মজিবল। ক্যালকুলেট হচ্ছে কোনো কিছুকে ক্যালকুলেট করার জন্য নর্মালি আমরা ক্যালকুলেট ফাংশন হচ্ছে ইউজ করে থাকি। হ্যাঁ, যেটা ডিটেলস আর আমরা দেখবো। ডেট এবং টাইম ফাংশন ইউজ করা হয়। টাইম ইন্টেলিজেন্স ফাংশন, টাইম ইন্টেলিজেন্সের ফাংশনটা একটু জটিল। যেমন টাইম ইন্টেলিজেন্স ফাংশনের ভিতরে একটা আছে ডেটস বিটুইন। ডেটস বিটুইন মানে হচ্ছে আপনি একটু ডেট দেওয়া থাকবে মানে অনেকগুলো, বাট একটা স্টার্ট ডেট থাকবে, একটা এন্ড ডেট থাকবে, তো এই ডেটের মাঝামাঝি কি কাজগুলো হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন। আবার নেক্সট ডে মানে হচ্ছে ধরো আগামীকাল। ফার্স্ট ডেট হচ্ছে যখন শুরু হয়েছিল প্রথম, লাস্ট ডেট হচ্ছিল লাস্ট ডেটের। তারপর হচ্ছে স্যাম্পল পিরিয়ড, পিরিয়ড লাস্ট ইয়ার হতে পারে। তারপর হচ্ছে লাস্ট লাস্ট অন ব্যাংক হতে পারে, ফার্স্ট অন ব্ল্যাঙ্ক, এরকম অনেক ধরনের আপনার টাইম ইন্টিজার ফাংশন আপনাদেরকে ইউজ করা লাগতে পারে। আচ্ছা, এরপর ইভ্যালুয়েশন যে বিষয়টা আমরা দেখে থাকি, ইভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা নর্মালি ফিল্টার কনটেক্সটে যদি করি তখন 4 ধরনের কনটেক্সট আছে। একটা হচ্ছে রোড সিলেকশন, আর একটা হচ্ছে কলাম সিলেকশন, আর একটা হচ্ছে স্লাইসার সিলেকশন, আর একটা হচ্ছে ফিল্টার সিলেকশন। রো কনটেক্সটের ক্ষেত্রে তারপর অল কলামস ইন দ্য রো কনটেক্সট মানে হচ্ছে যে আপনার কারেন্ট যে রোটা আছে সেখানে যত কলাম আছে সেটা হচ্ছে মূলত রো কনটেক্সট। যেমন এখানে আমরা যদি দেখি একটা এক্সাম্পল যদি দেখি, যেখানে যে এই আপনার টোটাল সেলস আপনি দেখতে চান, তো আবার এখানে রোতে ধরার হচ্ছে আমার সেলস দেওয়া আছে, মানে লেভেল ওয়াইজ এখানে কিছু লেভেলের নাম দেওয়া আছে, এবং লেভেল ওয়াইজ তাদের যে টোটাল সেলস সেটার পরিমাণটা দেওয়া আছে। এখন আপনি বললেন যে টোটাল এখানে মোট সেলসের পরিমাণ, টোটাল সামটা কত, তখন আমরা এরকম করে লিখলাম যে টোটাল সেলস ইজ ইকুয়াল টু সাম। কোনটা সাম হচ্ছে সেলস, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে সেলস অ্যামাউন্ট। ঠিক আছে, তখন সে আমাকে টোটাল সেলস শো করবে এই যে এত। তার পরবর্তীতে হচ্ছে দেখেন যে আপনার ফিল্টারের ক্ষেত্রে আমরা যেটা করি, এটা হচ্ছে আমাদের রো যেগুলো উপর থেকে নিচের দিকে চলে এসেছে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রো। আর কলাম হচ্ছে যেটা, এটা হচ্ছে আমাদের কলাম। যেমন হচ্ছে যেমন এই রেগুলার একটা কলাম, ইকোনমি একটা কলাম, হ্যাঁ।
তারপরে স্লাইসারটা হচ্ছে ধরেন আপনি এখান থেকে ভাগ করে কন্টিনেন্টের নাম, যদি আপনার তথ্যগুলো হচ্ছে কন্টিনেন্ট বা ডিভিশন ওয়াইজ ভাগ দেওয়া থাকে, যেমন আমি গ্রামীণের ডেটা সেটটার কথা একটু আগে বললাম, সেখানে ধরেন পুরো ঢাকা শহরের তথ্য আপনাকে দেওয়া আছে। হ্যাঁ, তো আপনি ঢাকার মোহাম্মদপুর এরিয়া নিয়ে কাজ করবেন, তখন শুধু মোহাম্মদপুরকে আপনি স্লাইস করে দেখবেন। আর ফিল্টার হচ্ছে নর্মালি যখন এই রো লেভেলে এই ধরনের চিহ্নগুলো দেখবেন, তখন এই ধরনের চিহ্নগুলো দিয়ে আমরা ফিল্টারের কাজ করতে পারি, এটা আপনারা বুঝে নেবেন। আবার ধরেন এখানে যদি মান্থ হিসেবে ভাগ করে, তখন এটাও একটা স্লাইসার হয়ে যায়, ঠিক আছে, বা ফিল্টারের মতো হয়ে যায় কলাম। আচ্ছা, মেজারমেন্টের যে প্যাটার্ন গুলো, এই মেজারমেন্টের প্যাটার্ন গুলোকে আমরা নর্মালি আপনি বেশ কয়েক ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে বেসিক প্যাটার্ন, আর একটা হচ্ছে কিউমুলেটিভ প্যাটার্ন, আর একটা হচ্ছে ওয়াইটিডি প্যাটার্ন, তারপর হচ্ছে ইয়ার ওভার ইয়ার প্যাটার্ন, সেমি অ্যাডিটিভ প্যাটার্ন এবং ডিসকানেক্টেড স্লাইসেস। আচ্ছা, এখানে একটু আসি বেসিক মেজারের ক্ষেত্রে। ধরেন আপনার একটা দেশের তথ্য হচ্ছে দেওয়া আছে, এখানে নানা দেশের তথ্য দেওয়া আছে। এই দেশগুলোতে আপনি ধরেন বিমানের টিকিটের প্রাইস কেমন, যেমন ডিলাক্স যদি হয় সেক্ষেত্রে কেমন, ইকোনমিক থেকে কেমন, এবং রেগুলার ক্লাস, ধরেন এই তিনটা ক্লাস আছে, তো সেখানে প্রাইসটা কেমন আমরা এটা দেখতে চাই। তো আমরা যদি এখানে প্রথমে লিখি যে সাম সেলস অ্যামাউন্ট, তখন সে এই আমাদের টোটাল যে সেলস অ্যামাউন্টটা আছে তিনটা আপনার মিলে, ক্লাস মিলে, নানা দেশগুলোতে, তখন সব দেশগুলো মিলে, তখন আমাদের সে টোটাল সেলস অ্যামাউন্টটা দেখাবে। আবার যখন বলি যে এভারেজ যদি বলি, তখন সে আমাদেরকে ধরেন এখানে যদি এভারেজ ইনভেন্টরি আমরা বের করতে চাই, তখন আমরা এভারেজ দিই, মানে এভারেজ ইনভেন্টরি পরিমাণ বের করতে পারবো। আবার ধরেন মিনিমাম ওয়েদার টেম্পারেচার কত, ম্যাক্সিমাম ওয়েদার টেম্পারেচার কত, এ ধরনের বিষয়গুলো আমরা বের করতে পারবো। এখন এই পাওয়ার পিভট এবং পাওয়ার বিআই এর মধ্যে এখানে একটা সম্পর্ক দেখানো হয়েছে, যে টেবিলের ক্ষেত্রে আমরা নর্মালি এভাবে জিনিসগুলোকে লিখে থাকি: এশিয়া সেলস ইজ ইকুয়াল টু ক্যালকুলেট টোটাল সেলস, ফিল্টার জিওগ্রাফি, কন্টিনেন্ট নেম এশিয়া। আর এশিয়া সেলস ক্যালকুলেট টোটাল সেলস জিওগ্রাফি, এটা হচ্ছে আপনার পাওয়ার পিভট এবং পাওয়ার বি এর। এটা আমরা আরো আরো আলোচনাতে আমাদের আসবে। কিউমুলেটিভ মেজারটা হচ্ছে যে মেজারের পরিমাণটা আস্তে আস্তে হচ্ছে বাড়ে। ঠিক আছে, যেমন এখানে আমাদের কোয়ার্টার 1 2014-তে 18 মিলিয়ন ছিল, তারপরে বাড়তে 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 এটা দেখেন কোয়ার্টার 2 2016-তে এসে 20 মিলিয়ন হচ্ছে, মানে প্রতি বছরেরটার সাথে 25 বছরেরটা মূলত এই ক্ষেত্রে অ্যাড হচ্ছে বা কিউমুলেটিভ। এ ধরনের কিউমুলেটিভ এনার্জি জেনারেটর, যেমন এরা এখানে ডেমো দিয়েছে, যদি এটার কোড লিখতে চান তাহলে এটা হচ্ছে এটার স্যাম্পল কোড। তারপর ডেট টোটাল, এটা হচ্ছে এই এই ধরনের ফাংশন ডেট টোটালের মাধ্যমে হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, এবার হচ্ছে আমরা যে ফাংশনগুলোর যে ফর্মুলা আছে, অনেক ধরনের ফাংশন আছে বললাম, যে এগুলোর আবার নানা ধরনের ফর্মুলা আছে, সেটাতে দেখছে। প্রথমে দেখবো যে বেসিক যে ফাংশনগুলো, মানে নর্মালি কিছু ফাংশন আছে যেগুলোর কাজ আমরা সব সময় করতে হয়, হ্যাঁ, সেই ধরনের প্রথম 15টা ফাংশন দেখবো। নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে আরো, মানে আরো কিছু অ্যাডভান্স লেভেলের ফাংশন, যেগুলো অ্যাডভান্স কাজে ইউজ করা হয়। তো অ্যাডভান্স লেভেলের এই ফাংশনের সংখ্যা কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন কয়টা, তাহলে আমি বলবো ভাই এটার সংখ্যা অগণিত। বাট তার মধ্যে কিছু কিছু ফাংশন আমরা ক্লাসে আলোচনা করব, যেহেতু ক্লাসে আপনারা জানতে পারবেন। বাট একদম যে সব আমি আলোচনা করে শেষ করে দিতে পারবো ক্লাসে, এটা ধারণা করাটা ভুল হবে, কারণ অনেক অ্যাডভান্স ফাংশন আছে যেটা হয়তো আমিও জানি না। হুম। আচ্ছা, অ্যাগ্রিগেট ফাংশনের কথা হচ্ছে বলেছিলাম। তো অ্যাগ্রিগেট ফাংশনটা মূলত কাজ করে কি, হয় অ্যাগ্রিগেট ফাংশন দিয়ে আপনি কোনো কিছুর সামারাইজিং করবেন, অথবা কোনো কিছুকে কম্বাইন করবেন। তো এটার উদ্দেশ্যটা কি, কম্বাইন করার মাধ্যমে আমরা হয়তো নতুন ইনসাইট পেতে পারি। যেমন আমরা কারো হচ্ছে টোটাল ভ্যালু অথবা এভারেজ ভ্যালু, হ্যাঁ, মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু সম্পর্কে জানতে পারি। তো অ্যাগ্রিগেট ফাংশনের মধ্যে প্রথম যে ফাংশন সেটার নাম হচ্ছে সাম ফাংশন। সাম ফাংশনের মাধ্যমে কি করি আমরা, আহ, যে কোনো কলামের সাম আমরা বের করে থাকি। তো এটাকে যখন আপনারা লিখবেন, এটা সিনট্যাক্সটা হচ্ছে সাম লিখবেন, সামের এটা বড় হাতের বা ক্যাপিটাল সাম লিখবেন, তার পরবর্তী যে যে কলামটা, সে কলামের নামটা লিখবেন। এখন ধরেন কেউ আপনাকে এরকম একটা ডেটা সেট দিল, যেখানে হচ্ছে সেলস টেবিলে দেওয়া আছে ট্রানজাকশন আইডি, প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি, প্রাইস এবং রিজিয়ন দেওয়া আছে। এটা বললো, বলার পরে সে আপনাকে বললো যে
ক্যালকুলেট দি টোটাল কোয়ান্টিটি সেট। এখন কোয়ান্টিটি সোল্ড আপনি যদি বের করতে হয়, প্রথমে আপনি বের করবেন কিভাবে? প্রথমে হচ্ছে সাম ব্র্যাকেটে সেলস কোয়ান্টিটি, সাম দিয়ে এই যে কোয়ান্টিটির উপর ভিত্তি করে সেলস কোয়ান্টিটি বের করবেন। তারপরে কোয়ান্টিটি সোল্ড ইজ ইকুয়াল টু সাম 2 1 3 1 2, এগুলো হচ্ছে সবগুলো কি কোয়ান্টিটি গুলো যোগ করবেন, তারপরে কোয়ান্টিটি সোল্ড আপনার হয়ে যাবে এক্ষেত্রে 9। আবার এভারেজ যদি হয় সেখন সেক্ষেত্রে আমরা নর্মালি আমাদের যে কোনো কলামের এভারেজ কিংবা গড় বের করি। যেমন এখানে আমাদের এই সেলস টেবিলের মধ্যে একটা কলাম আছে, ধরুন প্রাইস কলাম। তো এখানে 5টা প্রোডাক্টের দাম দেওয়া আছে, কিন্তু আমরা জানতে চাই যে 5টা প্রোডাক্টের এভারেজ প্রাইস কত। তখন আমাদেরকে এটাকে লিখতে হবে এবিজি প্রাইস ইজ ইকুয়াল টু এভারেজ, বড় হাতের বা ক্যাপিটাল লেটার এভারেজ লিখে আমাদের লিখতে হবে সেলস, সেলস দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে এই কলামটার নাম, কলামের নাম হচ্ছে প্রাইস। তখন সে এই এই কলামের সবগুলো যে আপনার সেলসের পরিমাণ আছে বা প্রাইস আছে এই সবগুলো যোগ করবে, যোগ করে এটাকে 5 দিয়ে হচ্ছে ভাগ করবে, ভাগ করার পরে আমরা যে এভারেজ প্রোডাক্টের প্রাইস সেটা আমরা পেয়ে যাব। তারপর আর একটা কমন, মানে কমন আপনার অ্যাগ্রিগেট ফাংশন যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কোন কলামের মধ্যে সবচেয়ে স্মলেস্ট ভ্যালু কোনটা বা মিনিমাম ভ্যালু কোনটা, মিন যেটাকে বলা হয়ে থাকে। তো যেমন আপনাকে বলা হলো যে এখানে আমার একটা কোম্পানির সেলস ডাটা দেওয়া আছে, তো সেটার উপর ভিত্তি করে সবচেয়ে স্মলেস্ট সেলস প্রাইস কোথায় সেটা বের করো। তা আমরা এটা বের করার জন্য আমরা যে কাজটা করব, আমরা লিখব মিন প্রাইস ইজ ইকুয়াল টু মিনের মিনটা বড় হাতের ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপর সেলস দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো প্রাইস। লেখার পরবর্তীতে আমাদের মিনিমাম প্রাইস এটা বের হয়ে যাবে। তারপর আছে আমাদের ম্যাক্স কমান্ড। ম্যাক্সটা হচ্ছে যে কোনো কলামের আপনার লার্জেস্ট ভ্যালু বা হাইয়েস্ট ভ্যালু বের করার জন্য আমরা ম্যাক্স কমান্ডটা হচ্ছে ইউজ করে থাকি। তো ম্যাক্স কমান্ডের ক্ষেত্রে এইটা হচ্ছে ইয়েটা হচ্ছে এরকম। ধরেন আমাদের এখানে যে সেলস টিভির সেম এক্সাম্পল দিলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে, বাট রিয়েল লাইফে আরো জটিল কেস থাকতে পারে। বাট আস্তে আস্তে এই ছোটখাটো কেস দিয়ে বোঝার চেষ্টা করি, পরে আস্তে আস্তে আমরা বড় সিচুয়েশনে মুভ করব। আচ্ছা, এখন মিনিমাম কমান্ড আমাদের এখানে দেওয়া আছে, তো ম্যাক্সিমাম। তো এখন আমরা এই প্রাইসের মধ্যে ম্যাক্সিমাম প্রাইস কোনটা সেটা আমরা বের করতে চাই, তাহলে আমরা এইভাবে লিখবো কমান্ডটা ম্যাক্স প্রাইস ইজ ইকুয়াল টু ম্যাক্স বড় হাতে লিখবো, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিব সেলস, সেলস এর পরে আমরা সেটার মধ্যেই সাথে আমরা দিব হচ্ছে প্রাইস, প্রাইস থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে, এটা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শেষ করব। তখন আমরা আমাদের যে ম্যাক্সিমাম প্রাইস আছে সেটা আমরা পেয়ে যাব। তারপর হচ্ছে আমাদের এক্স ফাংশন ফর অ্যাগ্রিগেশন। এটা একটু নতুন ধরনের কেস। সেটা কিরকম যে আমরা একটু আগে দেখেছি অ্যাগ্রিগেট ফাংশন যেখানে আমরা কি যোগ, তারপর হচ্ছে আপনার মিনিমাম ম্যাক্সিমাম কে এবার আছে এই 4টা জিনিস বের করে থাকি। বাট এক্স ফাংশনটা হচ্ছে কি, এখন এক্স ফাংশনটা যেটা হচ্ছে দ্য মেজর ড্রব্যাক অফ বেসিক অ্যাগ্রিগেট ফাংশন ইজ দ্যাট দে ক্যানট পারফর্ম ফিল্টারিং অর রো বাই রো ইভালুশন হোয়াইল অ্যাগ্রিগেটিং ভ্যালুস। আচ্ছা, তো নর্মাল যে অ্যাগ্রিগেট ফাংশনগুলো আমরা ইউজ করে থাকি তারা ফিল্টারিং এর কাজ করতে পারে না। ফিল্টারিংটা মানে হচ্ছে রো বাই রো অ্যানালাইসিস, এটা তারা করতে পারে না। তো এই ক্ষেত্রে এক্স ফাংশন আমাদেরকে হেল্প করতে পারে কিভাবে? কারণ এক্স ফাংশন আপনার যে দুটো মেইন স্টেপ সে আপনার পারফর্ম করে থাকে বা দুইটা মেইন স্টেপে কাজ করে থাকে। একটা হচ্ছে ইটারশন আর একটা হচ্ছে অ্যাগ্রিগেশন। ইটারশন হচ্ছে যে কোনো একটা জিনিসকে বারবার রিপিট করা, আর অ্যাগ্রিগেশন মানে হচ্ছে যে আফটার অ্যাপ্লাইং দ্য গিভেন এক্সপ্রেশন টু ইচ রো দে অ্যাগ্রিগেট দিস ভ্যালুস, তারা ভ্যালুগুলোকে অ্যাড করে একটা সিঙ্গেল ভ্যালুতে রূপান্তর করে। তো প্রথমে দেখেন এখানে আমরা বললাম সাম এক্স, আমরা তার একটু আগে দেখেছি কি সাম, এখন দেখলাম সাম এক্স। সাম এক্সটা কি দেখেন, সাম এক্সটা হচ্ছে রিটার্নস দ্য সাম অফ অ্যান এক্সপ্রেশন ইভালুয়েটেড ফর ইচ রো ইন এ টেবিল। আচ্ছা, তার মানে শুদ্ধ কথা বলতে গেলে আগে শুধু সাম দিয়ে আমরা সিঙ্গেল রো দেখতাম প্রাইসের মধ্যে, হ্যাঁ, প্রাইসের টোটাল সাম। বাট সাম এক্স যখন বলতেছি তখন আমরা একাধিক রো দেখতেছি, মূলত দুইটা রো, একটা হচ্ছে অন্য রো আর একটা হচ্ছে আপনার এক রো। তো এখন আমরা এখানে বললাম যে
কোয়ান্টিটি এবং প্রাইস এই দুইটা রোকে আমরা দেখতে চাই, তখন আমরা কি বললাম দেখেন, এক্সাম্পলে বলতে পারে বা ইনস্ট্রাকশনে দেওয়া থাকতে পারে, ক্যালকুলেট দ্য টোটাল সেলস ভ্যালু কোয়ান্টিটি মাল্টিপ্লাইড বাই প্রাইস ফর ইচ ট্রানজেকশন। এরকম যদি বলা থাকে যে আমার, ধরেন মোহাম্মদপুরে, মোহাম্মদপুর এরিয়াতে সেকের থেকে আমার 50টা সিম কার্ড বিক্রি হয়েছে জানুয়ারি মাসের 10 তারিখে। হ্যাঁ, প্রতিটা সিম কার্ডের দাম ছিল 300 টাকা করে। তাহলে আমার টোটাল এখানে রেভিনিউ কত ওই দিনের জন্য? তখন আপনাকে কি করতে হবে, কোয়ান্টিটি দিয়ে প্রাইসকে গুণ করতে হবে, ঠিক এরকমই। তাহলে কোয়ান্টিটি দিয়ে প্রাইসকে যদি গুণ করতে হয়, তখন আমাদের বিষয়টাকে লিখতে হবে এভাবে, টোটাল প্রাইস ইজ ইকুয়াল টু সাম এক্স লিখবো। লেখার পরে ব্র্যাকেটে দিব হচ্ছে সেলস, সেলস ব্র্যাকেটে দেওয়ার পরে আবার ব্র্যাকেটে দিব হচ্ছে সেলস কোয়ান্টিটি মাল্টিপ্লাইড বাই সেলস প্রাইস। তখন আপনি টোটাল প্রাইসটা পেয়ে যাবেন। আচ্ছা, তারপর হচ্ছে এটার সাথে জড়িত আরো অনেক এক্স ফাংশন আছে, যেমন এবিজিএক্স, এটা হচ্ছে এভারেজ এক্স, মিন এক্স, ম্যাক্স, হ্যাঁ, আদার্স এরকম ধরনের আপনার রো বাই রো ইভ্যালুয়েশনের ক্ষেত্রে অ্যাগ্রিগেশন ফাংশন আছে। তারপর হচ্ছে ফিল্টার ফাংশন। আচ্ছা, ডেক্সের ক্ষেত্রে ফিল্টার ফাংশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার মাধ্যমে আমরা ডাটাকে অনেকভাবে হচ্ছে ম্যানিপুলেট করতে পারি। তো এখন ফিল্টার ফাংশনের মাধ্যমে যেটা হয়, মডিফাইজ দি ফিল্টার কনটেক্সট ফর এ গিভেন এক্সপ্রেশন। হ্যাঁ, আপনার ফিল্টার কনস্ট্রাকশন গিভেন এক্সপ্রেশনের জন্য সে হচ্ছে কি, একটা গিভেন এক্সপ্রেশনের ক্ষেত্রে ফিল্টারের কনস্ট্রাক্টটাকে মডিফাই করে। সেটাকে আমরা আসলে এক্সাম্পলে দেখি। ধরেন আমাদের এখানে যে ডেটা সেটটা আমাদের দেওয়া আছে, সেখানে কোয়ান্টিটি কতটুকু সেল হয়েছে এবং রিজিয়ন, হ্যাঁ, রিজিয়ন দেওয়া আছে। তখন আমরা বললাম যে ধরেন রিজিয়নে শুধু গুলশান এরিয়াতে কতগুলো সিম বিক্রি হলো, যেমন মোবাইল সিম কার্ডের ক্ষেত্রে, অথবা শুধু মোহাম্মদপুর এরিয়াতে কতগুলো প্রোডাক্ট হচ্ছে সেল হলো। তখন আমাদের যে কাজটা করতে হবে, তখন আমাদের টোটাল কোয়ান্টিটি সোল্ড ফর দ্যাট রিজিয়ন এটা হচ্ছে বের করতে হবে। তাই এ ধরনের কাজের ক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে ক্যালকুলেট ফাংশন। তো আমরা ক্যালকুলেট ফাংশনের মাধ্যমে যেটা করব যে, আহ, ধরেন এখানে তারা বলছে যে নর্থ সাইডে কোয়ান্টিটি কেমন ছিল, সো নট কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু ক্যালকুলেট সাম ফার্স্ট ব্র্যাকেট সেলস কোয়ান্টিটি সেলস রিজিয়ন হচ্ছে নর্থ। ফিল্টার ফাংশনের ক্ষেত্রে আরেকটা হচ্ছে এক্সপ্রেশন ফাংশন, ফিল্টার ট্রানজেকশন ওভার নট রিজিয়নের ক্ষেত্রে। আচ্ছা, ফিল্টারের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, দেখেন এখানে আমাদেরকে বললো যে ফিল্টার, আমরা নর্থ রিজিয়নের ফিল্টার, আমরা নর্থ রিজিয়নের শুধু নর্থ রিজিয়নে যে পরিমাণ সেলস হয়েছে সেটা দেখতে পাই। তখন আমরা ইজ ইকুয়াল টু লিখবো নর্থ কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু ফিল্টার সেলস ব্র্যাকেট হচ্ছে সেলস রিজিয়ন ইজ ইকুয়াল টু নর্থ। তারপর হচ্ছে অল ফাংশন, অলটা হচ্ছে রিটার্নস অল দ্য রোস ইন দ্য টেবিল অর অল ভ্যালুস ইন এ কলাম ইগনোরিং এনি ফিল্টার্স দ্যাট মাইট হ্যাভ বিন অ্যাপ্লাইড। আচ্ছা, এক্ষেত্রে যেটা এক্সাম্পল সেটা হচ্ছে এক্সপ্লানেশন। এক্সপ্লানেশন কিরকম? এক্সপ্লানেশন হচ্ছে টোটাল কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু ক্যালকুলেট ফার্স্ট ব্র্যাকেট সাম সেলস কোয়ান্টিটি অল রিজিয়ন। এরপর হচ্ছে টোটাল কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু 2 + 1, 2 + 1, ধরেন আমরা এখানে টোটাল কোয়ান্টিটি বের করতে চাইলাম, তাহলে 2 + 1 + 3 + 1 হচ্ছে 2। তো টোটাল কোয়ান্টিটি আমরা পেলাম কত? 9। এখন এটা হচ্ছে আমাদের টোটাল কোয়ান্টিটি সোল্ড উইথাউট ফিল্টার্স। আর যদি এরকম হয় যে টোটাল কোয়ান্টিটি আমরা সোল্ড এটা বের করলাম, সাম বের করলাম, টোটাল কোয়ান্টিটি সোল্ড ইজ ইকুয়াল টু হচ্ছে 9, তার এটা যদি ফিল্টার দিই তাহলে বিক্রি হচ্ছে কয়টা মাছ? 3টে মাছ। বা টোটাল কোয়ান্টিটি কয়টা? ওটা হচ্ছে 9টা। এটা বুঝতে একটু সমস্যা হবে আপনাদের, আমি জানি। সো এটা তার পরবর্তীতে আমরা আবার বোঝার চেষ্টা করব। আমি জানি এটা, এই জিনিসগুলো একটু কঠিন, মানে শুধু আপনার জন্য না, এটা সবার জন্যই কঠিন। তারপর হচ্ছে অল অ্যাকসেপ্ট। অল অ্যাকসেপ্ট হচ্ছে আমরা, ধরেন এখানে টোটাল কোয়ান্টিটি, ধরেন এখানে টোটাল কোয়ান্টিটি বের করতে চাই, ইগনোরিং অল ফিল্টার্স অ্যাকসেপ্ট দ্য রিজন ফিল্টার। বাকি যে কলামগুলো আছে বা ফিল্টার আছে সেটাকে, সেগুলোকে বাদ দিয়ে, হ্যাঁ, শুধুমাত্র রিজিয়নকে আমরা কনসিডার করব টোটাল কোয়ান্টিটির সাথে। তখন আমাদেরকে এটা যেটা যেভাবে লিখতে হবে, এক্সপ্লেনেশন ইজ টোটাল কোয়ান্টিটি ইজ টু ক্যালকুলেট সাম সেলস কোয়ান্টিটি ব্র্যাকেট অল অ্যাকসেপ্ট রিজিয়ন।
যেটাকে বাদ দিতে হবে না, তখন সে আমাদেরকে ও সব রিজিয়ন বাদ দেওয়ার পরে, সবকিছু বাদ দেওয়ার পরে শুধু রিজিয়ন বাদ না দেওয়া ছাড়া টোটাল কোয়ান্টিটির সাথে আমাদের যে রিজিয়নের যে সম্পর্ক সেটা আমাদের সে শো করবে। তারপর হচ্ছে টেবিল ম্যানিপুলেশনের ক্ষেত্রে আমরা অনেক ফাংশন ইউজ করে থাকি। যেমন যদি আপনার এক্সিস্টিং টেবিল থাকে তখন সেই টেবিলকে রিটার্ন করা বা ম্যানিপুলেট করার ক্ষেত্রে আমরা নর্মালি এই ধরনের ফাংশনগুলো ইউজ করি। তার মধ্যে একটা ফাংশন হচ্ছে ডিস্টিং ফাংশন। ডিস্টিং ফাংশন যেটা হচ্ছে ইট রিটার্নস এ টেবিল কন্টেনিং অনলি ডিস্টিং ভ্যালুস। এটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনার টেবিলের মধ্যে যে ডিস্টিং ভ্যালুগুলো আছে সেটাই সে কেবলমাত্র শো করবে এই ফাংশনটা। আর যদি আপনি ডিস্টিং কলাম নেম ইউজ করেন তখন সেক্ষেত্রে রিটার্নস এ কলাম অফ ইউনিক ভ্যালু সে হচ্ছে আপনাকে শো করবে। ঠিক আছে, যেমন আমরা এখানে সেলস এর ক্ষেত্রে যে প্রোডাক্ট আইডি আমরা এটা ধরেন হচ্ছে দেখতে যাই, তখন আমরা লিখলাম প্রোডাক্ট ইজ ইন্টু ডিস্টিং সেলস প্রোডাক্ট আইডি। প্রোডাক্ট আইডি হচ্ছে এ বি এবং সি। এরপর হচ্ছে ম্যাথমেটিক্যাল কিছু ফাংশন আছে, এটা আলোচনা করলে আজকের এখানে সে ম্যাথমেটিক্যাল মধ্যে ধরেন অ্যাবসুলুট ভ্যালু বের করা। যেমন আপনি 10 থেকে 15 বিয়োগ দিচ্ছেন, তো 10 থেকে 15 বিয়োগ দিলে অবভিয়াসলি এখানে কি -5 আসবে। বাট যখন আপনি অ্যাবসুলুট ভ্যালু নিবেন তখন সে আপনাকে কি এটা অ্যাবসুলুট ভ্যালু বা পরম মান নিলে আমরা নেগেটিভকে পজিটিভ ভ্যালু ভ্যালু হিসেবে পাই, আর পজিটিভকে সে অলরেডি পজিটিভ ভ্যালু হিসেবে শো করবে। তাই এখানে দেখাচ্ছে অ্যাবস 10 - 15 = 5। ডিভাইড ফাংশন মানে হচ্ছে ভাগ করা। তো ডিভাইড ফাংশনটা যখন হচ্ছে লিখবেন তখন আপনাকে মূলত এভাবে লিখতে হবে, মানে আপনার এটা নুমারেটর কোনটা ডিনোমিনেটর কোনটা, এই জিনিসটা হিসেবে লিখতে হবে। যেমন আমরা ডিভাইড 8কে 2 দিয়ে ভাগ করব, আর অল্টারনেট রেজাল্ট আমরা রাখলাম হচ্ছে 0 রাখলাম, তাহলে হচ্ছে ডিভাইড ইজ ইকুয়াল টু আপনার ডিভাইড 8, 2, 0। ফলাফল আসলো কত? 4। তারপর হচ্ছে লজিক্যাল ফাংশন। লজিক্যাল ফাংশনের ক্ষেত্রে প্রথমে হচ্ছে ইফ ফাংশন। ইফ ফাংশন হচ্ছে আমাদের কোনো কন্ডিশন যদি থাকে সেই কন্ডিশনটা চেক করে এবং ভ্যালু শো করে। এটা 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 আমাদের ওয়ান ভ্যালু শো করে যদি সেটা সে ভ্যালুটা ট্রু হয়ে থাকে, বা অন্য ভ্যালু শো করে যদি যে সে ভ্যালুটা ফলস হয়ে থাকে। তো এক্ষেত্রে আমাদের যে সিনট্যাক্সটা হলো ইফ লজিস্টিক রেজাল্ট ট্রু রেজাল্ট ফলস। তো আমাদের এখানে যেটা আছে যে এখানে প্রাইস দেওয়া আছে, ঠিক আছে, টেবিল। তো আমরা বললাম যে ক্যাটাগরাইজ ট্রানজেকশনস অ্যাজ হাই আর লো বেসড অন প্রাইস। প্রাইসের উপর ভিত্তি করে কোন ট্রানজেকশনের পরিমাণ হাই, কোন ট্রানজেকশনের পরিমাণ লো, এটা আমাদের বের করতে হবে। তখন আমরা এটা এভাবে লিখবো, ক্যাটাগরি ইজ ইকুয়াল টু ইফ সেলস প্রাইস ইজ গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 800, হাই এবং লো। 800 টাকার সমান বা 800 টাকার উপরে যে প্রাইসটা আছে সেটাকে হাই বা লো আকারে সে তখন আমাদেরকে ক্যাটাগরিতে ভাগ করে দেখাবে। তারপর হচ্ছে সুইচ ফাংশন। সুইচ ফাংশন যে কাজটা করে থাকে সেটা হচ্ছে ইট ইভালুয়েটস অ্যান এক্সপ্রেশন অ্যাগেনস্ট এ লিস্ট অফ ভ্যালুস। একটা এক্সপ্রেশন থাকে, সেটাকে একটা লিস্ট অফ ভ্যালুস থাকে, সেটাতে সে আপনার হচ্ছে ইভালুয়েট করে অ্যান্ড রিটার্নস দ্য রেজাল্ট করেসপন্ডিং টু দ্য ফার্স্ট ম্যাচিং ভ্যালু। এবং প্রথমটার সাথে ম্যাচ করে এমন ভ্যালু সে শো করে। তো এটা একটু জটিল আছে, এটা একটু বোঝার আমরা চেষ্টা করি। দেখেন যে ক্যাটাগরাইজ ট্রানজেকশনস অ্যাজ হাই প্রাইস অর মিডিয়াম প্রাইস ও লো প্রাইস বেসড অন প্রাইস। প্রাইসের উপর ভিত্তি করে আমাদেরকে বলতে হবে যে কোনটা হচ্ছে হাই প্রাইস, কোনটা হচ্ছে মিডিয়াম প্রাইস, আর কোনটা হচ্ছে লো প্রাইস। তখন আমরা প্রাইস ক্যাটাগরি মানে লিখবো হচ্ছে এভাবে, প্রাইস ক্যাটাগরি ইজ ইকুয়াল টু সুইচ ট্রু সেলস প্রাইস ইজ গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 800, যদি হয় তাহলে হাই প্রাইস। সেলস প্রাইস ইজ গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু 500 অ্যান্ড সেলস প্রাইস ইজ লেস দেন 800 হলো হচ্ছে মিডিয়াম প্রাইস। সেলস প্রাইস ইজ লেস দেন 500 হলো হচ্ছে লো প্রাইস। আনডিফাইন্ড হচ্ছে আর ডিফল্ট কেস ইফ নো আদার কন্ডিশনস আর মেট। তখন সে আপনাকে এভাবেই শো করে দিবে। তারপর সর্বশেষ যে ফাংশনটা হচ্ছে সেটা হচ্ছে রিলেটেড ফাংশন। তো রিলেটেড ফাংশনটা হচ্ছে এক ধরনের রিলেশনশিপ ফাংশন। এটা নর্মালি যে আমাদের যে ডেটা ফ্লো আছে টেবিলের মধ্যে, সে ডেটা ফ্লোটাকে ফ্যাসিলিটেট করার ক্ষেত্রে হেল্প করে এবং এটার মধ্যে একটা সম্পর্ক সে বিল্ড আপ করার চেষ্টা করে। যেমন আমরা যদি রিলেটেড ফাংশনটা ইউজ করি তার মাধ্যমে আমরা কোনো একটা টেবিল থেকে রিলেটেড ভ্যালু নিয়ে আসার কথা বলে থাকি। তো এক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, যে এক্সাম্পল রিট্রাইভ রিলিভেন্ট প্রোডাক্ট ডিটেলস ফর সেলস ট্রানজাকশন। সেলস ট্রানজাকশন জন্য আমাদের রিলিভেন্ট প্রোডাক্ট ডিটেলস বের করতে হবে। তখন আমরা দেখেন প্রোডাক্ট ডিটেলস ইজ ইকুয়াল টু রিলেটেড প্রোডাক্টস প্রোডাক্ট নেম। তখন রিলেটেড প্রোডাক্ট নেম হচ্ছে দিয়ে দিলাম। আমাদের তারপরে যেটা আসলো সেটা হচ্ছে যে রাউন্ড টেবিল রিলেটেড টেবিল ইজ ইকুয়াল টু ব্র্যাকেট দিয়ে হচ্ছে টেবিল। তখন আমরা যেটা করলাম যে প্রোডাক্ট আইডির উপর ভিত্তি করে একটা আলাদা টেবিল হচ্ছে এখানে দাঁড় করালাম।
আমি জানি এগুলো থিওরিটিক্যাল কিছু বিষয় আছে, এগুলো আপনাদের কাছে খুব বোরিং লাগতেছে, এটা খুবই স্বাভাবিক আসলে। বাট কিছু করার নেই, এই জিনিসগুলো থিওরিটিক্যাল, মানে কিছু ফান্ডামেন্টাল যদি না থাকে, তাহলে ট্যাক্সের কাজ করতে গিয়ে আপনাদের ঝামেলা হবে অনেক। কারণ এগুলো মুখস্থ রাখা টাফ। তাই এখন যে জিনিসগুলো বলতেছি, এরকম যদি একটু সহজে যদি মনে রাখতে পারেন না, তাহলে দেখবেন যে কাজ করতে সুবিধা হবে। কারণ ফাংশন তো অনেক, কত মুখস্থ করবেন আপনি? মুখস্থর তো একটা লিমিটেশন আছে, কেমন না? আচ্ছা বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে এবার বলতে পারেন। স্যার, অল এক্সেপ্ট যেটা ওইটা একটু আবার বুঝিয়ে বলবেন? অল অ্যাকসেপ্ট বলছিলাম। হ্যাঁ, ওইটাই ওইটাই যে একটু আগে যেটা ছিল। অ্যাকসেপ্ট, হ্যাঁ হ্যাঁ, এটা। এটা খুবই সহজ। সহজ মানে এই অর্থে, ধরেন আপনার কাছে একটা ডেটা সেট দেওয়া আছে যেটাতে সেলস এর ডাটা দেওয়া আছে। তো সেলস এর ডাটার ক্ষেত্রে সেখানে ধরেন সেলস সেলস এর ট্রানজাকশন যে আইডি সেটা দেওয়া আছে, যে প্রোডাক্ট বিক্রি হচ্ছে সেটার আইডি দেওয়া আছে, কোয়ান্টিটি কি পরিমাণ বিক্রি হচ্ছে সেটা দেওয়া আছে, দাম দেওয়া আছে, এবং কোন রিজিয়নে বা কোন এলাকায় বিক্রি হচ্ছে সেটা দেওয়া আছে। তো এখন কে আপনাকে বললো যে আমরা শুধুমাত্র দাম এবং এলাকা বাদে আর যে কলামগুলো আছে সে কলামগুলো আমরা দেখতে চাই না? বা এরকম করে বললো যে আপনি দাম এবং এলাকার সাথে সম্পর্ক নির্ণয় করুন, বাট এক্ষেত্রে অন্য কিছুকে আপনি কনসিডার করতে পারবেন না, বা বাকি কলামগুলোকে আপনাকে, বাকি তথ্যগুলোকে আপনাকে ইগনোর করতে হবে। তখন মূলত আমরা অল অ্যাকসেপ্ট এই কমাটা ইউজ করে থাকি। তাহলে আমরা যেভাবে লিখে থাকি ইজিকুয়াল টু, এখানে টোটাল কোয়ান্টিটি আমরা বের করতে চাইছি। তো টোটাল কোয়ান্টিটি আমরা বের করতে চাইছি, কেন আমরা বের করতে চাইছি রিজিয়ন ওয়াইজ যে বিক্রি হচ্ছে সেটার টোটাল কোয়ান্টিটি কত, যখন আমরা শুধুমাত্র কোয়ান্টিটি এবং রিজিয়নকে বিবেচনায় আনবো আর বাকি সবগুলোকে বিবেচনার বাইরে রাখবো। তখন আমরা লিখলাম টোটাল কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু ক্যালকুলেট সাম সেলস কোয়ান্টিটি কমা অ্যাকসেপ্ট রিজিয়ন। অল অ্যাকসেপ্ট মানে হচ্ছে সবগুলোকে বাদ দিব, বাট কাকে বাদ দিব না? রিজিয়নকে বাদ দিব না। তখন সে আমাদেরকে টোটাল কোয়ান্টিটি শো করবে। এবার বুঝতে পারছেন? হ্যাঁ, এবার ক্লিয়ার। ওই নিচে আপনার এক্সাম্পল দেখে আর আরো ক্লিয়ার হওয়া যাচ্ছে যে আমরা যখন প্রোডাক্ট আইডি সিলেক্ট করি তখন নাম্বার কোনো চেঞ্জ হচ্ছে না, না, কিন্তু যখন সিলেক্ট করতেছি তখন যে নাম্বার চেঞ্জ হচ্ছে। নাম্বার চেঞ্জ হচ্ছে সেটাই। এটা অনেকটা দৈনন্দিন জীবনের শর্তের মতো, যে বাজারে যাবেন, ঠিক আছে, বা অনেক সময় যায় না লোকজন, মানে বিয়ে খাইতে যায় যখন, হ্যাঁ, বিশেষ করে সামাজিক অনুষ্ঠানে, হ্যাঁ, এটাতে খুব মজার একটা কাহিনী আছে, বিয়ের কাহিনী যেহেতু আসছে, বলি আপনারা যদি অভয় দেন আর কি, হ্যাঁ, শুনতে চাইলে গল্প। না, অবশ্যই স্যার। আচ্ছা, এটা হচ্ছে বাংলাদেশের গল্প, খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের গল্প, এটা শুনতে খুব ভালো লাগে। সেটা হচ্ছে যে 2015-16 সালে আসলাম। মালয়েশিয়ার পড়াশোনা শেষ, 2 বছর মালয়েশিয়ার বৃত্তি নিয়ে স্কলারশিপ নিয়ে গেছিলাম, এমবিএ ডিগ্রি শেষ। তো দেশে আসলাম, কারণ পড়াশোনা শেষ করলে তো দেশে আসতে হবে। ওরা তো বৃত্তি দেয় হচ্ছে মূলত এই কারণে যে আপনি আমাদের এখান থেকে যে উন্নত নলেজ আছে সেটা নিয়ে আপনি দেশের উন্নয়ন করবেন। বাট দেশে গেলে যে আমাদের যে 12টা বাজায়, এটা তো আর বলে না। হ্যাঁ, তো দেশে গেলাম। দেশে যাওয়ার পরে এক রিলেটিভ দুঃসম্পর্কের, তার বিয়ের দাওয়াত পড়লো দেশে যাওয়ার 1 মাস পরে, শুক্রবারে। আজকে যেমন শুক্রবার ছিল এরকম। তো এটা আমাদের মানে আমাদের মানে হোম টাউনে হয়েছে, নোয়াখালীতে। তো গেলাম। যাওয়ার পরে যথারীতি ওরা কমিউনিটি সেন্টার একটা ভাড়া করেছিল। তো বসলাম, গিয়ে দেখলাম যে মানে অনেকগুলো সিটি খালি, তো সবাই বসতেছে যে যার মতো। তো ওখানে আমার কারো পরিচিত কাউকে আমি দেখলাম না, আমি এক জায়গায় একটা চেয়ারে গিয়ে বসলাম, ওখান থেকে ই করলাম। দেখলাম যে তারপর একটু হঠাৎ করে, কতক্ষণ হঠাৎ করে হই হই রব এসে গেল। কি হলো হই হই রব? পিছনে তাকিয়ে দেখি যে এক পাতি নেতা আসছে, তার সাথে আরো 7-8 জন চেলাপেলা আর কি, যেটাকে বলে আমাদের দেশে চামচিকা। তো এরা আসছে। তা আসে কি বলে, আরে এই সরেন সরেন। তো এখন আমি এই টেবিলে বসে আছি, দেখলাম যে ওদের মনে হয় এই টেবিলটার উপর নজর পড়ছে সামহাও। তা আমাকে এসে বললো, ভাই উঠেন উঠেন কেন? এখানে তো আমরা একটু পরে খাওয়া দিব, সার্ভ করে আমরা বসলাম। বলে না, এখানে ভাই বসবে তো, ওনার সাথে লোকজন আছে, আপনি একটু কষ্ট অন্য টেবিলে যান। তো আচ্ছা, আমি উঠলাম, দেখি কি কি ভাই, কোন ভাই দেখা যাচ্ছে, দেখলাম ও
ভাই আসলো তো দেখলাম যে এই লোক হচ্ছে ওই স্কুলে যখন ছিলাম তখন এই লোককে দেখছি যে দোকানদারি করতো। তার আগে নাকি এই লোক কাতার বা সৌদি আরব এরকম জায়গাতে ছিল। তো এখন গত কয়েক বছরে সে নেতা হয়ে গেছে। হ্যাঁ, তো এ হচ্ছে অবস্থা। এখন তো তো বিয়ে শাদীতে কি হয়, বেশি করে আত্মীয় স্বজন বিয়ে যদি খেতে যান, এটা এটা যদিও মানে সম্ভব না, অনেক ক্ষেত্রে বিয়েতে আপনার মানে কিছু শর্ত থাকে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আপনার সাথে কারোর সাথে যদি ফিকশন থাকে বা কোনো আত্মীয়ের সাথে সম্পর্ক ভালো না থাকে, তখন বাসা থেকে আগে আপনাকে বলে দিবে যে হ্যাঁ ওই অমুক জায়গায় আসলে ওদের সাথে এতটা কথা বলার দরকার নেই, সবার সাথে বইলো বাট তাদের সাথে মেলামেশার দরকার নেই। ঠিক আছে, ওই তখন এই অল অ্যাকসেপ্ট। ঠিক আছে, এটা এইভাবে খেয়াল রাখবেন, মনে থাকবে বেশি। ভালো এক্সাম্পল স্যার। আর ওই নেতার কথা যেটা বলতে নিয়েছিলাম বুঝছেন তো, ওই পাতি নেতা, সে দোকানদারি করতো। তার আগে শুনছি যে সে এলাকাতে সে হচ্ছে সৌদি আরব থাকতো। হ্যাঁ, তো সেখান থেকে এসে সে হচ্ছে দোকানদারি করতো, মুদি দোকানদার তাও। তো সে দেখেন, আমি ভার্সিটিতে পড়ছি যখন, তখনও তাকে এলাকায় নেতা হিসেবে কি কোনো একটা মিছিল মিটিং এ দেখিনি। হুম, একটা স্লোগান তো দেওয়া দূরে থাক, এখন সে হয়ে গেছে নেতা। এখন এত প্রমোশন হয়ে গেছে, সে ওখানে এখন জেলার চেয়ারম্যান সে, মানে আমাদের এখানে তারা এত প্রমোশন হয়েছে। সে ওদের হাসতে হাসতে হচ্ছে বলতেছে এক লোকের কাছে যে আমাদের 14 গোষ্ঠী আওয়ামী লীগ করেও কেউ হচ্ছে কোনো পদ পাইতে পারলে না, আর এই দোকানদার আসিল বিদেশ, তারপরে আসলো দোকানদারি করলো and সে হচ্ছে এইগুলো করে। মজা লাগে। আচ্ছা, এক্সাম্পলটা যেটা দিছি এটা আশা করি আপনার ক্লিয়ার হয়ে গেছে, আর মনে হয় না আর কিছু বলতে হবে। স্যার এটা তো শেয়ার করে দিবেন না, কোনটা? এই জি। পিডিএফ, এই হ্যাঁ, পিডিএফটা। পিডিএফ দিব দিব, সমস্যা নেই। আর রেকর্ডিং তো শেয়ার করাই হয়। ওকে, আর কারো কোনো কোশ্চেন? না ভাই, কোনো কোয়েশ্চেন নাই। আচ্ছা, তো মানে সব ক্লিয়ার। না, এটা আসলে যখন আমরা ইউজ করা শুরু করবো তখন যে আমরা প্রবলেম কোথায় সেটা বুঝতে পারবো, কিন্তু না, এখন তো প্রবলেম তো আসলে জীবনে কোন সময় আসে এটা কেউ বুঝতে পারে না, কারণ প্রবলেম আসে আনসার্টেন ওয়েতে। যার কারণে আমরা হচ্ছে প্রবাবিলিটি থিওরি ইউজ করি আর কি, যে শতকরা কত সংখ্যক সম্ভাবনা কতটুকু সমস্যা আসার। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে ধরেন ড্যাক্সের থিওরিটিক্যাল যে ক্লাস, যেমন আজকে আমাদের আরেকটা হচ্ছে, নেক্সট ক্লাসে আরেকটা থিওরি হবে। তো এই দুইটার পরে আমরা ড্যাক্সের প্র্যাকটিক্যাল কাজে মুভ করব। তো আশা করি থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড গুলো দেখার কারণে আপনাদের মোটামুটি ডেস্ক নিয়ে কাজ করতে এতটা সমস্যা ফেস করতে হবে না। ম্যাক্সিমাম লোকজন কিন্তু ডেস্ক নিয়ে প্রচুর সমস্যায় পড়ে, ট্রাস্ট মি। হ্যাঁ, যে কি করব না করব, কি হবে না হবে, এটা নিয়ে প্রচুর সমস্যায় পড়ে মানুষ। বাট আপনাদেরকে যেহেতু আমি এখন থিওরি আর মোটামুটি এক্সাম্পল সহ একটু বোঝানোর চেষ্টা করতেছি, আমি জানি না কতটুকু আপনারা ধারণ করতে পারতেছেন, বাট আশা করি যে এরকম করে যদি আপনারা খেয়াল রাখেন না, তাহলে মোটামুটি আপনাদের এতটা সমস্যা হওয়ার কথা না। সবসময় খেয়াল রাখবেন ড্যাক্স এর ক্ষেত্রে, এটা হচ্ছে মানে আরো সিম্পল করে দিই, ড্যাক্স হচ্ছে ডাটা অ্যানালাইসিস এক্সপ্রেশন, ঠিক আছে? তো সবসময় খেয়াল রাখবেন ড্যাক্স এর রিয়েল অ্যাপ্লিকেশন মানুষের পারিবারিক এবং সামাজিক জীবনে আছে। কিভাবে? সমাজে বা পরিবারের মধ্যে কেউ একজন থাকবে যার ইনকাম আপনার চাইতেও বেশি, বা আপনাদের পরিবারের সবার যত ইনকাম, হ্যাঁ, তার সব জিনিস গুণ করলে আপনার ঘসিটি বেগম যে ফুপু আছে, তার ছেলের বেতন হচ্ছে ততটুকু, মানে সবার বেতন একসাথে করলে, তাহলে সাম। ঠিক আছে, আবার পরিবারে সবাই মোটামুটি ভালো, কিন্তু দুই তিনজন আছেন লোকজন যাদের সাথে মেলামেশা করা বিপজ্জনক, তখন হচ্ছে অল অ্যাকসেপ্ট। হ্যাঁ,
আর কিছু মানুষ আছে যারা সবসময় নিচু মন মানসিকতা চলে, তখন খেয়াল করবেন এর হচ্ছে মিনিমাম ভ্যালু। আর কিছু আছে যাদের হচ্ছে মাটিতে সহজে পা পড়ে না, তারা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। এই তো হয়ে গেল তো। আর আপনি আমি আমরা যারা আছি আমরা হচ্ছি আম আদমি, মানে এভারেজ। ঠিক আছে। আর ফিল্টার করতে হলে কিভাবে করবেন? ফিল্টার তো একদম সহজ। ফিল্টার হচ্ছে যে ওই যে বিয়ে খেতে গেলেন, দেখলেন যে কার সাথে কার সম্পর্ক আছে, কে দামি জামা কাপড় পরে আসছে, হয়তো তার প্রায়োরিটিও বেশি, কে ধরেন বেশি উচ্চশীল পদে আছে, কে সরকারি চাকরি করতেছে বা কে রাজনৈতিক নেতা, তাদের ডিমান্ড ধরেন দেখবেন যে আপনার চাইতে বেশি। ঠিক আছে, তখন বলবেন যে না, এখানে ফিল্টারিং হচ্ছে এটা, মানে যেহেতু তাদের প্রায়োরিটি বেশি। বা সংসারে দেখবেন যে কিছু লোকজনের কথার মূল্য খুব বেশি, তো তো আপনি তখন বুঝবেন যে এখানে ফিল্টারিং করা হচ্ছে। ড্যাক্স কি এসকিউএল এ ইউজ করা যায়? জি। ড্যাক্স এসকিউএল এ কি ইউজ করা যায় কিনা? এসকিউএল এর তো আসলে আলাদা ইয়ে আছে, এসকিউএল এর সাথে ড্যাক্স নর্মালি হচ্ছে ইউজ করা হয় না। এসকিউএল এ তো আমরা নিজেরাই হচ্ছে ফাংশন হচ্ছে লিখি। আবার এখানে ডিপেন্ড করে যে আপনি কোন ধরনের এসকিউএল সফটওয়্যার ইউজ করছেন। যেমন প্রোসগি এসকিউএল আছে, মাই এসকিউএল আছে, কোন ধরনের সফটওয়্যার আপনি ইউজ করেন। তবে এসকিউএল এ নর্মালি তারা হচ্ছে ড্যাক্স ইউজ করে না, কারণ এসকিউএল এ তারা মানে ড্যাক্স এর ধরনেই ইয়েগুলো লেখা হয়, কোড বা কি বলে এক্সপ্রেশন গুলো লেখা হয়, বাট তাদের আবার কিছু আলাদা নিয়ম কানুন আছে আর কি। আমি আমি এখন ইউজ করতে দেখিনি আর কি এসকিউএল এ, বাট আপনি সামহাও কানেক্ট করতে পারেন এসকিউএল এর সাথে। মানে এসকিউএল এর সাথে কানেক্ট করতে মানে একটা একটা ইউজ যেটা দেখছি, মানে আপনার পাওয়ার বি এর, বিশেষ করে বিগ কোম্পানির ক্ষেত্রে, ধরেন ডেটার পরিমাণ যদি বেশি হয় তখন তারা ডেটাগুলো কোথায় রাখে? ডেটাবেজে বা ক্লাউড সিস্টেমে রাখে। তো ডেটাবেজ বা ক্লাউড সিস্টেম থেকে ডেটাকে আপনি অ্যাক্সেস করার যে সিস্টেম, সেটা কিন্তু আপনার পাওয়ার বিআই তে আছে। তো অ্যাক্সেস করার জন্য তো আপনাকে তখন অ্যাক্সেস করতে হলে মানে এসকিউএল এ বলেন বা ক্লাউড সিস্টেমে বলেন, আপনাকে ঢুকতে হবে। বাট অ্যাক্সেস করে যখন ডাটাটা আপনি লোকাল মেশিনে নিয়ে আসবেন, তখন কিন্তু কাজটা আপনি আপনার পিসির ইকোসিস্টেমের মধ্যেই করবেন। তখন কিন্তু আর ওই যে মেইন ডাটাবেসে যেখানে বা সার্ভারে যেখানে তথ্যগুলো আছে, সেখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না। আপনার মানে লোকাল মেশিনে যা হওয়ার তা লোকাল মেশিনে হবে। আশা করি আপনি বুঝতে পারছেন। জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন রাখলে আজকে ক্লাস এখানে এতটুকু পর্যন্ত হচ্ছে রাখতে পারি। আপনাদের 7টা 15তেই ক্লাস। এই আজকে হচ্ছে মাসের শেষ ছিল, তো তার কোনো অফিসের আসলে চাপ ছিল, এই কারণে আস্তে আস্তে দেরি হয়েছে। বাট তারপর আমি ক্লাসটা বলছি নিয়ে নিছি, আমাকে দুইজন মেসেজ দিয়েছে, আমি বলছি যে আমি ক্লাস নিব, সমস্যা করেন না। আমি মেসেজ তারপরে বাসায় এসে আপনাদেরকে মেল করলাম, মেল করার পরে হচ্ছে এই তো আপনারা হচ্ছে আসলেন ক্লাস নিলাম। আচ্ছা, ভাই ডিপ লার্নিং তো সোমবার দিন হবে না, আজকে তো আর হচ্ছে না। না, আপনাদের তো ইয়া দিয়ে দিছে না, শিডিউল দিয়ে দিলাম হ্যাঁ, তো, নেক্সট উইক থেকে আপনাদের হ্যাঁ। সেই শিডিউল অনুযায়ী হবে। তো ওইটা খেয়াল আচ্ছা, রাখবেন আর কি। সোমবার আর শিডিউল। বৃহস্পতিবার। হুম হুম। ঠিক আছে ভাই। টাইমও দিয়ে দিছি, 8টা 30, 8টা 45। মানে আশা করি আপনাদের আর মিস হবে না এবার, কারণ ওখানে তো আপনারা মানুষ কেবল আসেনি দুইজন। হ্যাঁ, আমরা শুধু দুজনেই আছি, আর কেউ নাই। ওকে তাহলে, আর কারো যেহেতু কোনো কোশ্চেন নাই, এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পিডিএফ গুলো আমি আপনাদের আগামীকালের মধ্যে সেন্ড করে দিব। লেকচার রেকর্ডিং আজকেই ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে তাহলে, হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। আল্লাহ হাফেজ। হাফেজ।